তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি রঞ্জন দেবনাথ। তো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করব অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস। তো তোমরা যারা নতুন এসেছো তোমরা জেনে রাখো, আমাদের এই চ্যানেলে অঙ্কের একটি ক্র্যাশ কোর্স চলছে, এক্সাইজ কনস্টেবল মেইন স্পেশাল। তবে ফ্রেন্ডস, শুধু এক্সাইজ কনস্টেবল না, যে কোনো ক্যান্ডিডেট, যে কোনো পরীক্ষার্থী তোমরা কিন্তু এই চ্যানেল থেকে অঙ্কের জন্য প্রস্তুতি নিতে পারো। এই 10-12 দিনে কিন্তু ফ্রেন্ডস অঙ্কের সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট এই চ্যানেলে ইনভেস্ট করো, তোমরা বাড়িতে বসে অ্যাট ফ্রি অফ কস্ট অঙ্ক শিখতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আর কথা নয়, এবার শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রবলেম খুব একটি ইম্পর্টেন্ট প্রবলেম দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আরো ইম্পর্টেন্ট প্রবলেমের দিকে যাব। আজকে যতগুলো প্রবলেম করব প্রত্যেকটি অঙ্ক সমস্ত রকমের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, একটি অঙ্কেও মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আজকের প্রথম প্রবলেমে কি বলছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? খুব সিম্পল। দেখো আমরা এটা বীজগণিতের হেল্প ছাড়া করব। এ আর বি, এদের এ আর বি ফাঁকা দিয়ে লিখি, এদের ফ্রেন্ডস বর্তমান বয়স, বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:5। চলো, এর বর্তমান বয়স 4 ইউনিট আর বি এর বর্তমান বয়স 5 ইউনিট। 18 বছর আগে ওই অনুপাত ছিল, 18 বছর আগে, 18 বছর আগে একটু লিখে নিই ফ্রেন্ডস। 18 বছর আগে ওই অনুপাতটা কত ছিল? তোমরা বলবে 11:16। ওকে, আচ্ছা। এবার বলছে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টিগত। তো ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কোন টেকনিক ইউজ করব, আগে কনসেপ্টটা বুঝে নাও। মনে করো আমি একটা এক্সাম্পল দিই, এই অঙ্কটা আমি পরে আসছি, একটা উদাহরণটা দেখে নাও। মনে করো এ আর বি, মনে করো সাপোজ ফ্রেন্ডস এর বর্তমান বয়স 40 বছর, বি এর বর্তমান বয়স 30 বছর। ওকে, এটা বর্তমান বয়স। তাহলে বলো দেখি ফ্রেন্ডস, 5 বছর আগে এর বয়স কত ছিল? তাহলে বলবে 35 বছর। 5 বছর আগে বি এর বয়স কত ছিল? 5 বছর কম হবে, অর্থাৎ 25 বছর। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এ আর বির বর্তমান বয়সের ডিফারেন্স কত বলো দেখি? 40 আর 30-এর ডিফারেন্স 10 বছর। 5 বছর আগে এর বয়স ছিল 35, বি এর বয়স ছিল 25। দেখো তো এদের বয়সের ডিফারেন্স কত? 35 আর 25-এর ডিফারেন্স 10। তাহলে কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা মনে করো আরেকটি এক্সাম্পল নেই, আমি যদি বলি 5 বছর পরে বলো দেখি এর বয়স কত হবে? 45। 5 বছর পরে বি এর বয়স কত হবে? 35। দেখো তো ডিফারেন্সটা কত? 10 বছর। তাহলে কি বোঝাতে চাচ্ছি ফ্রেন্ডস? 5 বছর আগে বলুক, পরে বলুক, বর্তমান বলুক, যাই বলুক না কেন ফ্রেন্ডস, দুজন ব্যক্তির বয়সের যে ডিফারেন্স এটা কিন্তু সবসময় সেম হবে। বোঝা গেল? বয়সের ডিফারেন্স সবসময় একই থাকবে, না বাড়বে না কমবে। এই টেকনিকটা ফ্রেন্ডস আমরা এই অঙ্কে ইউজ করব। ওকে, তো চলো ফ্রেন্ডস, এটা মনে করো আমি মুছে দিই। আচ্ছা, এবার এখানে দেখো এ আর বি এর বর্তমান বয়সের ডিফারেন্স কত? এ এর বয়স 4 ইউনিট, বি এর বয়স 5 ইউনিট। তাহলে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। আবার 18 বছর আগে এর বয়স ছিল 11 ইউনিট, বি এর বয়স ছিল 16 ইউনিট। তাহলে বলো দেখি এদের বয়সের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5 ইউনিট। তাহলে আমি কি বললাম ফ্রেন্ডস, আগে বলুক বা পরে বলুক, বয়সের ডিফারেন্স সবসময় সেম হওয়া উচিত। তাই আমরা কি করব, এই বয়সের ডিফারেন্সটাকে ফ্রেন্ডস আমরা সেম বানিয়ে নিই। এখানে 5 আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 ওকে 5। তো দেখো ডিফারেন্স সেম হয়ে যাচ্ছে। এবার ফ্রেন্ডস এখানে যদি 5 দিয়ে গুণ করি, এটাকেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভাই এখানে কত হবে? 4 5 20, এর বয়স হয়ে যাবে 20 ইউনিট। বি এর বয়সকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5 কত হবে? 25 ইউনিট। ওকে, তার মানে ফ্রেন্ডস এর বর্তমান বয়স হচ্ছে 20 ইউনিট আর বি এর বর্তমান বয়স 25 ইউনিট। 18 বছর আগে এর বয়স ছিল 11 ইউনিট আর বি এর বয়স ছিল 16 ইউনিট। ওকে, আচ্ছা এবার বলো দেখি ফ্রেন্ডস এর বর্তমান বয়স 20 ইউনিট, 18 বছর আগে এর বয়স ছিল 11 ইউনিট। এই যে ডিফারেন্সটা, এদিকেও দেখতে পারো, বাদিকে বা ডান দিকে, যেদিকে দেখো না কেন ফ্রেন্ডস, এই ডিফারেন্সটা কত ইউনিট হচ্ছে বলো দেখি? 9 ইউনিট, তাই না? এর বর্তমান বয়স 20 ইউনিট, 18 বছর আগে ছিল 11 ইউনিট।
এই ডিফারেন্সটা, এই গ্যাপটা কয় ইউনিটের? 9 ইউনিটের। বা এদিকেও দেখতে পারো, বি এর বর্তমান বয়স 25 ইউনিট, 18 বছর আগে ছিল বি এর বয়স 16 ইউনিট। তাহলে এই গ্যাপটা বা ডিফারেন্সটা কত ইউনিটের বলো দেখি? 9 ইউনিটের। তুমি যেদিকেই কম্পেয়ার করো। তাহলে এইখানে আমাদের আসলো কত ইউনিট? এই গ্যাপটা 9 ইউনিটের। এবার প্রশ্নে ফ্রেন্ডস 18 বছর আগে বলছে, মানে এই গ্যাপটা প্রশ্নে বলছে 18 বছরের। বুঝতে পারছো ফ্রেন্ডস? প্রশ্নে বলছে কত বছরের? 18 বছরের। তাহলে আমি যদি বলি 9 ইউনিট কি, তোমরা বলবে এই যে গ্যাপটা এটা হচ্ছে 9 ইউনিট। আবার যদি বলি 18 বছরটা কি ফ্রেন্ডস, তোমরা বলবে এই গ্যাপটা হচ্ছে 18 বছর। তার মানে ফ্রেন্ডস দুটো সেম জিনিস, তাই না? তাহলে আমরা বলতে পারি এই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 18 বছর। কত দিয়ে গুণ করলে আসে ফ্রেন্ডস? 9 দুগুণে 18। এবার আমাকে বার করতে হবে এ আর বি এর বয়সের সমষ্টি। এ এর বয়স কত ইউনিট? 20 ইউনিট। 20 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 2 দিয়ে গুণ করো, এখানে করে দিই গুণ। হ্যাঁ, তাহলে 20 দ্বিগুণে কত হবে? 40 বছর। বি এর বয়স 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু কত? এটার ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 2 দিয়ে গুণ করব। 25 দুগুণে 50 বছর। ওকে, তার মানে ফ্রেন্ডস এর বর্তমান বয়স হচ্ছে 40 বছর আর বি এর বর্তমান বয়স হচ্ছে 50 বছর। এবার প্রশ্নে বলছে এদের বয়সের সমষ্টি কত। তাহলে এ এর 40, বি এর 50, যোগ করলে কত হয়? 40 আর 50 যোগ করলে 90 বছর। এটি অ্যান্সার ফ্রেন্ডস। আশা করি বুঝতে পেরেছো। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে? 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? খুব সিম্পলি দেখো, এটাও সলভ করব, বীজগণিতের হেল্প ছাড়াও করব। 8 বছর আগে, ওকে, 8 বছর আগে বয়সের অনুপাত হচ্ছে ফ্রেন্ডস 8:7:6। তার মানে প্রথম ব্যক্তির বয়স 8 ইউনিট, দ্বিতীয় ব্যক্তির বয়স 7 ইউনিট, তৃতীয় ব্যক্তির বয়স 6 ইউনিট। কত বছর আগে? 8 বছর আগে। এবার কি বলছে? 3 জন ব্যক্তির দেখো বয়সের সমষ্টি 171 বছর। এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। এবার ফ্রেন্ডস বর্তমান বয়সের সমষ্টি যদি 171 হয়, তাহলে বলো দেখি 8 বছর আগে তাদের বয়স কত ছিল? 8 বছর আগে বয়সের সমষ্টি কত ছিল? বর্তমান বয়সের সমষ্টি 171। এবার আমি যদি তোমাদের বলি 8 বছর আগে বয়সের সমষ্টি কত ছিল, তাহলে তোমরা বলবে কম হবে। কত কম হবে? প্রত্যেক ব্যক্তির বয়স 8 করে কমবে। প্রথম ব্যক্তিরও 8 বছর কমবে, দ্বিতীয় ব্যক্তিরও 8 বছর কমবে, তৃতীয় ব্যক্তিরও 8 বছর কমবে। প্রত্যেক ব্যক্তির 8 বছর করে কমবে। তার মানে ফ্রেন্ডস 3 জন ব্যক্তির কমবে, 3 আসতে 24 বছর। ওকে, তার মানে ফ্রেন্ডস 171 থেকে কত 24 মাইনাস করলে কত হবে? 100 কত হবে ফ্রেন্ডস? 47, তাই না? 147 আর 24 যোগ করলে কত হয়? 51। হ্যাঁ, 147 বছর। বুঝে গেল? তাদের বর্তমান বয়সের সমষ্টি 171। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? টোটাল 24 বছর কম হবে। কেন? প্রত্যেক ব্যক্তির বয়স যদি 8 বছর করে কমে, তাহলে ফ্রেন্ডস 3 জন ব্যক্তির বয়স কমবে, 3 আসতে 24 বছর। অর্থাৎ 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 147। এবার এখানে যদি দেখো 8 বছর আগে প্রথম ব্যক্তির বয়স 8 ইউনিট, দ্বিতীয় ব্যক্তির বয়স 7 ইউনিট, তৃতীয় ব্যক্তির বয়স 6 ইউনিট। তাহলে বলো দেখি তাদের বয়সের সমষ্টি কত? 8 7 15, 15 আর 6 21 ইউনিট। এবার এই 21 ইউনিটটা কি ফ্রেন্ডস? 8 বছর আগে ওই 3 ব্যক্তির বয়সের সমষ্টি। আবার এই যে মাত্র বার করলাম 147, এই 147 বছর কি? তোমরা বলবে 8 বছর আগে 3 ব্যক্তির বয়সের সমষ্টি। দুটো সেম জিনিস, একটি ইউনিট দিয়ে আছে আর একটি বছর দিয়ে। তো যেহেতু ফ্রেন্ডস দুটো সেম জিনিস, তাহলে আমি বলতে পারি এই 21 ইউনিটের ভ্যালু হবে 147। ক্লিয়ার? এই 21 ইউনিট রিপ্রেজেন্ট করছে 147 বছরকে। কত দিয়ে গুণ করলে আসে? 7 21 147। এবার আমাকে বার করতে হবে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স। কনিষ্ঠ ব্যক্তি এখানে কে? কনিষ্ঠ ব্যক্তির বয়স হচ্ছে 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালু কত ফ্রেন্ডস? এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 7 দিয়ে গুণ করেছি, তাহলে সেম ভাবে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 7 দিয়ে গুণ করব। তাহলে 6 7 কত হবে? 42 বছর। এটা অ্যান্সার না কিন্তু ফ্রেন্ডস। 8 বছর আগে কনিষ্ঠ ব্যক্তির বয়স ছিল 42, তাহলে বর্তমান বয়স কত হবে? 8 বছর বেশি হবে, অর্থাৎ 42 যোগ 8, তার মানে যোগ করলে কত হবে ফ্রেন্ডস? 50 বছর। ওকে, কনিষ্ঠ ব্যক্তি বা সবচেয়ে ছোট ব্যক্তির বর্তমান বয়স 50 বছর। ক্লিয়ার?
চলো নেক্সট প্রবলেম দেখো 3 নম্বরে কি বলছে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3 কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে। তো দেখো এটা আমরা কিভাবে সলভ করব फ्रेंड्स। আচ্ছা জিঙ্ক আর তামার অনুপাত আচ্ছা লিখে নিই জিঙ্ক আর তামা দুটো দুদিকে লিখে নিলাম ওকে। আগে অনুপাত কত ছিল 5:3 ওকে। এবার কি বলছে ওই মিশ্রণে কতটুক তামা মেশালে আমরা জানি না কতটুক তামা মেশানো হয় তামা মেশানোর পর নতুন অনুপাত হবে এটা ছিল আগে হ্যাঁ। এবার পরে নতুন অনুপাতটা কি হয় নতুন অনুপাত চেঞ্জ হয়ে যাবে তার মানে কত হবে 3:5 ওকে। আগে অনুপাত ছিল 5:3 এবার ওই মিশ্রণে কিছুটা তামা মেশানো হয়েছে তামা মেশানোর পর নতুন অনুপাত হয়ে যায় 3:5। এবার প্রশ্ন হচ্ছে কতটুক তামা মেশানো হয়েছে। তাহলে দেখো फ्रेंड्स আমরা যদি এখানে বীজগণিত ছাড়া করি আমরা কোন কনসেপ্টে এগোবো। এখানে দেখো তামা মেশানো হয়েছে জিঙ্ক কিন্তু মেশানো হয়নি फ्रेंड्स। তো যেহেতু फ्रेंड्स জিঙ্ক মেশানো হয়নি তাহলে জিঙ্কের পরিমাণ বাড়বেও না কমবেও না অর্থাৎ জিঙ্কের পরিমাণ সেম থাকবে। আগে জিঙ্কের পরিমাণ 5 ইউনিট এখন জিঙ্কের পরিমাণ 3 ইউনিট দেখো এখানে কিন্তু সেম নেই তাহলে আমাদের প্রাথমিক কাজ হবে জিঙ্কের পরিমাণটাকে সেম বানিয়ে নেব ওকে। কিভাবে বানাবো 5 আছে এটাকে 3 দিয়ে গুণ করলে 3 5 15 ইউনিট 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15 ইউনিট। আগেও জিঙ্কের পরিমাণ 15 ইউনিট এখনো 15 ইউনিট দুটো সেম। এবার প্রশ্ন হচ্ছে এখানে 3 দিয়ে গুণ করলে এখানে তামাও 3 গুণ হবে তাহলে 3 3 9 ইউনিট হবে। এখানে 5 দিয়ে গুণ করলে এখানে তামাও 5 গুণ হবে 5 5 25 ইউনিট ওকে। ইউনিট লিখে নিলাম মনে করো এখানেও ইউনিট। এবার আমি যদি তোমাদের বলি আগে জিঙ্ক কত ছিল তোমরা বলবে 15 ইউনিট আগে তামা কতটুক ছিল फ्रेंड्स 9 ইউনিট। এবার জিঙ্ক এখনো সেম 15 ইউনিট জিঙ্ক বাড়বেও না কমবেও না আর তামা বেড়ে কত হয়ে গেল 25 ইউনিট ওকে। তামা আগে ছিল 9 ইউনিট এখন হলো 25 ইউনিট তাহলে বলো দেখি কতটুক বাড়লো 16 ইউনিট। কেন বাড়লো फ्रेंड्स কারণ 16 ইউনিট তামা মেশানো হয়। আচ্ছা এবার একটা জিনিস তোমরা আমায় বলো আগে জিঙ্ক ছিল 15 ইউনিট একদম মেশানোর আগে প্রথমে জিঙ্ক ছিল 15 ইউনিট আর তামা ছিল 9 ইউনিট তাহলে টোটাল মিশ্রণটা কত ইউনিট ছিল বলো দেখি 24 ইউনিট ওকে। জিঙ্ক ছিল 15 ইউনিট আর তামা ছিল फ्रेंड्स 9 ইউনিট তাহলে টোটাল কত 24 ইউনিট। আবার প্রশ্নে কি বলছে फ्रेंड्स দেখো টোটাল মিশ্রণটা হচ্ছে টোটাল ওই সংকর ধাতুটা হচ্ছে 200 গ্রাম তাহলে আমরা বার করলাম যদি ইউনিট দিয়ে বলি টোটাল সংকর ধাতু হচ্ছে 24 ইউনিট। আবার প্রশ্নে বলছে টোটাল সংকর ধাতু হচ্ছে 200 গ্রাম ক্লিয়ার। তাহলে এই 200 গ্রামটা হচ্ছে फ्रेंड्स মোট সংকর ধাতুর পরিমাণ আবার এই 24 ইউনিটটা হচ্ছে টোটাল সংকর ধাতুর পরিমাণ দুটো সেম জিনিস তার মানে বলতে পারি 24 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 গ্রাম। এবার আমাকে বার করতে হবে কি বার করতে হবে কতটুক তামা মেশানো হয়। কতটুক তামা মেশানো হয় फ्रेंड्स 16 ইউনিট তামা মেশানো হয় আমাকে এই 16 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে এটা ঐকিক বা তৈরেশিক যে কোনো ভাবে করতে পারো 1 ইউনিটের ভ্যালু কত তারপর 16 ইউনিটের ভ্যালু কত কিন্তু আমরা কি করব তৈরেশিক ইউজ করে দিই প্রশ্নবোধক চিহ্ন এটা বার করব। কিভাবে তৈরেশিক ইউজ করব फ्रेंड्स এই টেকনিকগুলো আমি আগেও বহুবার দেখিয়েছি। প্রশ্নবোধকের উপরে কত আছে 200 এটা লিখে নেব ইনটু এটাকে জাস্ট উল্টে দিব फ्रेंड्स মানে নিচে আছে 16 এটাকে লিখব উপরে আর উপরের যে সংখ্যাটা আছে 24 এটাকে কোথায় লিখব নিচে। তাহলে ছোট করলে 3 8 24 8 2 16 তার মানে फ्रेंड्स উপরে কত হয় 200 দিয়ে 2 কে গুণ করলে উপরে 400 নিচে 3 এটাকে যদি ভাগ করি তাহলে হবে 133 সমস্ত 1/3 গ্রাম এটাই आंसर फ्रेंड्स। তাহলে কতটুক তামা মেশানো হয় 133 সমস্ত 1/3 গ্রাম। তো চলো फ्रेंड्स নেক্সট প্রবলেম দেখো फ्रेंड्स কি বলছে 4 নম্বরে এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3 যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত। এখানে দেখো দুজন ব্যক্তি আছে फ्रेंड्स এ আর বি তাদের আয়ের অনুপাত হচ্ছে 3:2 অর্থাৎ এ এর আয় যদি 3 ইউনিট হয় বি এর আয় হবে 2 ইউনিট। আবার এদের फ्रेंड्स ব্যয়ের অনুপাত হচ্ছে এদের ব্যয় বা খরচের অনুপাত কত 5:3
এবার একটা জিনিস খেয়াল করো, আয় থেকে যদি ব্যয় মাইনাস করি তাহলে সঞ্চয় পাওয়া যাবে, বা আরেকটা জিনিস করতে পারি, আয় থেকে যদি সঞ্চয় মাইনাস করি, আয় থেকে যদি সঞ্চয় মাইনাস করি ফ্রেন্ডস, ইনকাম থেকে যত টাকা জমানো হলো সেটা যদি মাইনাস করে দিই তাহলে কি পাওয়া যাবে? খরচ বা ব্যয় পাওয়া যাবে। তাহলে এখানে দেখো ফ্রেন্ডস, আমরা বীজগণিত ছাড়াই অঙ্কটা করব, দেখো কিভাবে করতে পারি। এর আয় হচ্ছে 3 ইউনিট। এবার এখান থেকে দেখো যদি সঞ্চয় মাইনাস করি, সঞ্চয় কত বলো দেখি? বলছে প্রত্যেকে এ আর বি প্রত্যেকে মাসে 1000 টাকা সঞ্চয় করে। এর আয় থেকে যদি 1000 সঞ্চয় মাইনাস করি তাহলে ব্যয় পাওয়া যাবে। বি এর আয় হচ্ছে ফ্রেন্ডস 2 ইউনিট, এখান থেকে যদি সঞ্চয় মাইনাস করি, সঞ্চয় হচ্ছে কত? 1000, যদি 1000 টাকা মাইনাস করে দিই তাহলে খরচ পাওয়া যাবে। এর আয় থেকে সঞ্চয় মাইনাস করলে এর খরচ পাওয়া যাবে, বি এর আয় থেকে সঞ্চয় মাইনাস করলে বি এর খরচ পাওয়া যাবে। বুঝা গেল? তার মানে এই যে গ্যাপটা, এটা কত টাকা বলো দেখি? 1000 টাকা। এখানেও এই গ্যাপটা কত টাকা ফ্রেন্ডস? 1000 টাকার গ্যাপ। যেহেতু ফ্রেন্ডস এই গ্যাপটা দুটো সেম, যেহেতু ফ্রেন্ডস এই গ্যাপটাও 1000 টাকার, এই গ্যাপটাও 1000 টাকার, তার মানে কি এইটার থেকে 1000 মাইনাস করলে 5 আসবে, এইখান থেকে 1000 মাইনাস করলে এটা আসবে। যেহেতু দুদিকেই ফ্রেন্ডস সেম জিনিস বিয়োগ করা হচ্ছে, এদিকেও বিয়োগ করা হচ্ছে 1000, এদিকেও বিয়োগ করা হচ্ছে 1000, যেহেতু সেম জিনিস বিয়োগ করা হচ্ছে তাহলে এই যে ডিফারেন্সটা এ আর বি, এখানে আয়ের ডিফারেন্স আর ব্যয়ের ডিফারেন্স দুটো সেম হবে। চলো ফ্রেন্ডস, তোমাদের যদি বুঝতে অসুবিধা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি কি বললাম? আয়ের ডিফারেন্স আর ব্যয়ের ডিফারেন্স দুটো সেম হবে। কেন? যেহেতু সঞ্চয় সেম করছে। মনে করো আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এটা মুছে দিলাম, চলো এক্সাম্পল নেওয়া যাক। মনে করো এ আর বি দুজন ব্যক্তি আছে। মনে করো এ আয় করছে 12,000, বি আয় করছে 10,000 টাকা, ইনকাম 10,000। এবার মনে করো এ খরচ করছে 4,000 টাকা, খরচ তো না ফ্রেন্ডস, সঞ্চয়। এ সঞ্চয় করে 4,000 টাকা, 12,000 টাকা ইনকাম করে, খরচ সঞ্চয় করে 4,000 টাকা, তাহলে বলো দেখি খরচ করে কত টাকা? 8,000 টাকা। আবার বি ইনকাম করে 10,000 টাকা, সঞ্চয় করে 4,000 টাকা, তাহলে বলো দেখি বি এর খরচ করেছিল কত টাকা, বা বি এর খরচ কত টাকা? বলবে 6,000 টাকা। ওকে, এ ইনকাম করে 12,000 টাকা, সঞ্চয় 4,000 টাকা, একটা এক্সাম্পল নিচ্ছি। তার মানে এ খরচ করেছিল 8,000 টাকা। একইভাবে ফ্রেন্ডস, বি ইনকাম করে 10,000 টাকা, তার মধ্যে সঞ্চয় 4,000 টাকা, তাহলে বি এর খরচ 6,000 টাকা। দুজনের সঞ্চয় সেম, দুজনের সঞ্চয় সেম হলে দেখো ফ্রেন্ডস, এদের বলো দেখি আয়ের ডিফারেন্স কত? 2,000। এখানে খরচের ডিফারেন্স কত? তাও 2,000। বুঝতে পারছো ফ্রেন্ডস? তাহলে যখন সঞ্চয় সেম হবে ফ্রেন্ডস, আয়ের ডিফারেন্স আর ব্যয়ের ডিফারেন্স দুটো কিন্তু সেম হবে। তো এই টেকনিকটাই ফ্রেন্ডস আমরা এই অঙ্কের ক্ষেত্রে ইউজ করব। বুঝা গেল? আচ্ছা, এটা মনে করো পরে ভাববো 1000 নিয়ে। তাহলে এখানে দেখো এর আয় হচ্ছে 3 ইউনিট, বি এর আয় 2 ইউনিট। এদের আয়ের ডিফারেন্স হচ্ছে কত? 1 ইউনিট, কিন্তু এদের খরচের ডিফারেন্স কত? 2 ইউনিট। দুটো তো সেম না। তাহলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই ডিফারেন্সকে সেম বানাবো। কিভাবে বানাতে পারি? এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2 ও কি 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এটাকেও 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হবে। বি এর ইনকামকেও 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4। ওকে, এবার দেখো হিসাব কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এর ইনকাম হচ্ছে 6 ইউনিট, আবার ফ্রেন্ডস বি এর ইনকাম হচ্ছে কত? 4 ইউনিট। এর সঞ্চয়, মানে সরি এটা সঞ্চয় তো না, এটা কি বলো দেখি? ব্যয় বা খরচ। এ খরচ করে 5 ইউনিট, বি খরচ করে 3 ইউনিট। তাহলে এবার দেখো তো, পরিষ্কার বুঝতে পারছো তোমরা, এর আয় হচ্ছে 6 ইউনিট, এর খরচ হচ্ছে 5 ইউনিট, তাহলে বাকি থাকে কত ইউনিট? 1 ইউনিট না? এই 1 ইউনিট কি করে? সঞ্চয়। এদিকেও তুমি কম্পেয়ার করতে পারো, বি ইনকাম করে 4 ইউনিট, খরচ করে 3 ইউনিট, তাহলে বাকি যে 1 ইউনিট থাকে ফ্রেন্ডস, এই 1 ইউনিট কি করে? সঞ্চয়। বুঝা গেল? তাহলে এ বা বি যে কোনো দিয়ে তুমি কম্পেয়ার করতে পারো। তাহলে এ সঞ্চয় করছে 1 ইউনিট, আবার প্রশ্নে বলছে এ সঞ্চয় করবে কত টাকা? 1000 টাকা। বুঝা গেল? তার মানে কি ফ্রেন্ডস, এই 1000 টাকাটা কি? সঞ্চয়। আবার এই 1 ইউনিটও কি? সঞ্চয়। দুটো সেম জিনিস, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1000। এবার আমাকে বার করতে হবে কি ফ্রেন্ডস? বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় কত ফ্রেন্ডস? 4 ইউনিট। আমাকে 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে। কিভাবে বার করব? 1 ইউনিটের ভ্যালু 1000, কত দিয়ে গুণ করলে আসে? 1000 দিয়ে।
তাহলে সেম ভাবে বি এর ইনকাম 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে হবে 4000 টাকা। তার মানে ফ্রেন্ডস বি কত টাকা ইনকাম করছে, বি এর মান্থলি ইনকাম হচ্ছে 4000 টাকা, এটাই অ্যান্সার। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো। 5 নম্বরে কি বলছে, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9। উত্তর গোলার্ধে জল ও স্থলের পরিমাণের অনুপাত কত? তাহলে দেখো ফ্রেন্ডস এখানে কি বলছে, এখানে লিখে নিই পৃথিবী, টোটাল পৃথিবী, ওকে। এদিকে লিখে নিলাম উত্তর গোলার্ধ, আর ডান দিকে লিখে নিলাম ফ্রেন্ডস দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, ওকে। সমগ্র পৃথিবীতে জল আর স্থলের পরিমাণের অনুপাত হচ্ছে, জল আর স্থল, জল আর স্থলের অনুপাত কত? তাহলে সমগ্র পৃথিবীতে হচ্ছে ফ্রেন্ডস 1:3। আর উত্তর গোলার্ধে, আচ্ছা উত্তর গোলার্ধেরটা বার করতে হবে, দক্ষিণ গোলার্ধের জল আর স্থলের অনুপাত 1:9। তার মানে জল হচ্ছে 1 ভাগ আর স্থল হচ্ছে 9 ভাগ। এবার একটা জিনিস দেখো ফ্রেন্ডস, এখানে সিম্পল শুধু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সমগ্র পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা থাকে, তাই না ফ্রেন্ডস? উপরেরটাকে উত্তর গোলার্ধ বলি, নিচেরটাকে দক্ষিণ গোলার্ধ। এবার একটা জিনিস খেয়াল করবে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো কিন্তু সমান হবে। উত্তর গোলার্ধকে তুমি যদি ধরো 20 ইউনিট, তাহলে দক্ষিণ গোলার্ধ 20 ইউনিট, টোটাল পৃথিবী 40 ইউনিট, ক্লিয়ার? তুমি যদি উত্তর গোলার্ধকে ভাবো 50 ইউনিট, তাহলে ফ্রেন্ডস দক্ষিণ গোলার্ধও হবে 50 ইউনিট, তাহলে টোটাল পৃথিবী কত ইউনিট? 50 50 100 ইউনিট, ক্লিয়ার? আচ্ছা, এটা তুমি যে কোনো ভাবতে পারো, কত ভাববে তোমার ইচ্ছা। তো ফ্রেন্ডস যদি ক্যালকুলেশনকে সহজ করতে চাও, ভগ্নাংশ অ্যাভয়েড করতে চাও, তাহলে একটাই রাস্তা আছে। এখানে বলো দেখি 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এখানে 9 আর 1 যোগ করলে কত? 10। 4 আর 10 এর লসাগু যদি মনে মনে বার করি ফ্রেন্ডস, 4 আর 10 এদের লসাগু হয় 20 ইউনিট, সরি 20 ইউনিট তো না, 20। তাহলে 4 আর 10 এর লসাগু হয় 20 ইউনিট। তাহলে ফ্রেন্ডস আমরা ধরে নিলাম উত্তর গোলার্ধও হচ্ছে 20 ইউনিট, যে কোনো ভাবা যায়, কিন্তু লসাগু কেন ভাবছি? তাহলে ক্যালকুলেশন ইজি হবে। দক্ষিণ গোলার্ধেও তাহলে কি হবে? সেম হবে 20 ইউনিট। উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো সবসময় সেম হয়। তাহলে আমরা ধরে নিলাম টোটাল উত্তর গোলার্ধ হচ্ছে 20 ইউনিট, আর দক্ষিণ গোলার্ধও কত ইউনিট ধরে নিলাম? 20 ইউনিট। তাহলে উত্তর গোলার্ধ 20, দক্ষিণ গোলার্ধ 20, তাহলে সম্পূর্ণ পৃথিবী কত হবে ফ্রেন্ডস? 20 20 মিলে 40 ইউনিট, টোটাল পৃথিবী 40 ইউনিট। আশা করি এতদূর সবার ক্লিয়ার। তাহলে এবার সম্পূর্ণ পৃথিবীর ক্ষেত্রে যদি তুমি কম্পেয়ার করো, এই জিনিসগুলোকে যদি আমি ভাঙি, তাহলে কি দাঁড়াবে? জল আছে 1 ইউনিট, স্থল আছে 1 ইউনিট। আচ্ছা এখানেও ইউনিট ধরলাম, আচ্ছা মনে করি এখানে ইউনিট ছাড়িয়ে দিলাম, অন্য কিছু ভাবি। টোটাল 1 ভাগ জল আর স্থল আছে 3 ভাগ, তাহলে টোটাল হচ্ছে 4 ভাগ। এই 4 এর ভ্যালু কত? 40। 4 এর ভ্যালু 40, কত দিয়ে গুণ করলে আসে ফ্রেন্ডস? 10 দিয়ে। তাহলে ফ্রেন্ডস 4 এর ভ্যালু 40, টোটাল 4 ইউনিট, এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 40। আচ্ছা এখানে ইউনিট না ধরে অন্য কিছু ভাবি, মনে করে কি ভাবি? বর্গ একক। এটা ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, বুঝা গেল? এটা বর্গ একক, 20 বর্গ একক, তোমাদের বুঝার সুবিধার্থে। উত্তর গোলার্ধ 20 বর্গ একক, আর দক্ষিণ গোলার্ধকে মনে করে ভেবে নিলাম সেম হবে 20 বর্গ একক। আচ্ছা তাহলে টোটাল এখানে হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 40 বর্গ একক। তাহলে ফ্রেন্ডস 1 ইউনিটের ভ্যালু হবে 10 বর্গ একক। কত? 10 দিয়ে গুণ করলে আসে, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করো। স্থল হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 10 দিয়ে গুণ করো, 3 10 30 বর্গ একক, বর্গ একক। আচ্ছা তাহলে সম্পূর্ণ পৃথিবীতে ফ্রেন্ডস জল আছে 10 বর্গ একক, আর স্থল আছে 30 বর্গ একক। দক্ষিণ গোলার্ধে যদি কম্পেয়ার করো, দক্ষিণ গোলার্ধ হচ্ছে টোটাল 10 ইউনিট। এই 10 ইউনিটের ভ্যালু কত ফ্রেন্ডস? 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 20, বুঝতে পারছো? টোটাল দক্ষিণ গোলার্ধ 10 ইউনিট, আবার বর্গ একক দিয়ে যদি বলো 20 বর্গ একক, তাহলে এটাও টোটাল দক্ষিণ গোলার্ধ, এটাও টোটাল সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধ। তাহলে 10 ইউনিটের ভ্যালু 20, কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে। তার মানে ফ্রেন্ডস 9 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18। একইভাবে জল হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু কত? 2 ওকে 2 বর্গ একক। এতদূর আশা করি ক্লিয়ার। তাহলে দক্ষিণ গোলার্ধে ফ্রেন্ডস বর্গ একক,
দক্ষিণ গোলার্ধে জল আছে 2 বর্গ একক, স্থল আছে 18 বর্গ একক। আবার সম্পূর্ণ পৃথিবীতে জল আছে 10 বর্গ একক আর স্থল আছে 30 বর্গ একক। তাহলে এবার উত্তর গোলার্ধের জল আর স্থল বার করতে পারবো না? অবশ্যই বার করতে পারবো। সম্পূর্ণ পৃথিবীর জলভাগ থেকে যদি দক্ষিণ গোলার্ধের জলভাগ আমরা বাদ দিয়ে দিই বা মাইনাস করি, তাহলে উত্তর গোলার্ধের জলভাগ পাওয়া যাবে। টোটাল পৃথিবীতে জলভাগ আছে 10 বর্গ একক, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে আছে 2 বর্গ একক। তাহলে উত্তর গোলার্ধে কত থাকবে ফ্রেন্ডস? 10 - 2 অর্থাৎ 8 বর্গ একক। একইভাবে স্থলভাগ বার করে নাও। সম্পূর্ণ পৃথিবীতে স্থলভাগ হচ্ছে 30 বর্গ একক, তার মধ্যে দক্ষিণ গোলার্ধে আছে কত বর্গ একক বলো দেখি? 18 বর্গ একক। দক্ষিণ গোলার্ধে 18, তাহলে উত্তর গোলার্ধে হবে 12। 18 আর 12 মিলে ফ্রেন্ডস টোটাল 30 বর্গ একক। বুঝা গেল? সম্পূর্ণ পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ মাইনাস করে দিলাম। দক্ষিণ গোলার্ধে কত? 18, তাহলে মাইনাস করলে 12। তাহলে এটা যদি অনুপাত করে দিই, 4 দুগুণে 8, 3 4 12। তার মানে ফ্রেন্ডস উত্তর গোলার্ধের জলভাগ আর স্থলভাগের অনুপাত হচ্ছে 2:3। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম। তো দেখো ফ্রেন্ডস 6 নম্বরে কি বলছি, 76 টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 60 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে তাদের টাকার অনুপাত কত হবে? তো ফ্রেন্ডস এটা একটু কিন্তু বীজগণিতের হেল্প নিতে হবে এবং বীজগণিতের হেল্প নিয়ে খুব সিম্পলি আমরা সলভ করব। চলো, তিনজন ব্যক্তি আছে এ, বি, সি, আমরা লিখে নিলাম। মনে করো পিছন দিক থেকে যদি আসি, মনে করো ধরে নিলাম সি পায় x টাকা। ওকে, তাহলে বলো দেখি বি কত পাবে? বলছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, সি এর থেকে 6 টাকা বেশি পাবে বি। তাহলে সি যদি x পায়, বি পাবে 6 টাকা বেশি অর্থাৎ x + 6 টাকা। এবার এ কত পাবে? বলছে বি যা পায় এ তার থেকে 6 টাকা, সরি 6 না 60 টাকা বেশি পায়। তাহলে বি পাচ্ছে হচ্ছে x + 6, এ তার থেকে 60 টাকা বেশি অর্থাৎ +7, অর্থাৎ এ পাবে x + 13 টাকা। 6 আর 7 মিলে 13। তার মানে ফ্রেন্ডস সি পাচ্ছে x টাকা, বি পাবে x + 6 টাকা, এ পাবে x + 13 টাকা। এবার এই তিনটে টাকা যদি যোগ করি, এ এর টাকা হচ্ছে x + 13 প্লাস বি এর টাকা হচ্ছে x + 6 প্লাস সি এর টাকা হচ্ছে x। তিনটে টাকা যোগ করলে টোটাল টাকা পাওয়া যাবে সমান সমান প্রশ্নের টোটাল টাকা কত দেওয়া আছে বলো দেখি? 76। তাহলে এটা যদি সলভ করি, তিনটে x মিলে কত হবে? 3x। 13 আর 6 যোগ করলে কত হবে? 19 সমান সমান 76। তাহলে 3x এর ভ্যালু কত হবে? 76 থেকে যদি 19 মাইনাস করি, 19 ওই পারে গেলে ফ্রেন্ডস মাইনাস হবে, তাহলে বিয়োগ করলে কত হবে? 57। 3 দিয়ে ভাগ করলে 19, x এর মান 19। এবার x এর মান যদি এখানে বসিয়ে দিই, তার মানে সি পাচ্ছে 19 টাকা, বি পাবে 6 টাকা বেশি, 19 আর 6 যোগ করলে ফ্রেন্ডস 25 টাকা। আর এ পাবে কত? x এর ভ্যালু হচ্ছে 19 + 13, তার মানে 32 টাকা। তাহলে ফ্রেন্ডস এটা যদি অনুপাত করি, এ পাচ্ছে 32 বি পাচ্ছে 25 সি পাচ্ছে 19। এটাকে কি ছোট করা সম্ভব ফ্রেন্ডস? এটা 19 ছোট করা সম্ভব নয়। তার মানে ফ্রেন্ডস অনুপাত হবে এটাই। আশা করি বুঝতে পেরেছো। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো। 7 নম্বরে কি বলছে, 2430 টাকা x, y ও z এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। এটাও ফ্রেন্ডস আচ্ছা কি বার করতে বলছে? x কত টাকা পাবে। এটাও ফ্রেন্ডস আমরা একটু বীজগণিতের হেল্প নিয়ে করি, তাহলে খুব সহজেই সলভ করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে দেখো অবশিষ্ট টাকার অনুপাত কত দেওয়া আছে? x, y, z, তিনজন ব্যক্তি x, y, z, তাদের টাকা থেকে x এর থেকে 5 টাকা, y এর থেকে 10 টাকা, z এর থেকে 15 টাকা কমানোর পর অনুপাত হয় 3:4:5। অনুপাতটা আছে 3:4:5। অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকার অনুপাত, অবশিষ্ট টাকা। তো फ्रेंड्स এই অনুপাতটাকে আমরা ধরে নিলাম। আমরা ধরে নিলাম x এর কাছে অবশিষ্ট আছে 3x টাকা, y এর কাছে আছে 4x টাকা, z এর কাছে আছে 5x টাকা। অনুপাতগুলোকে ধরে নিলাম। কিভাবে ধরে? অনুপাতের সাথে একটা x নিয়ে নিলাম। বুঝা গেল? x এর কাছ থেকে 5 টাকা কমানোর পর x এর কাছে আছে 3x টাকা, y এর কাছে আছে 4x, z এর কাছে আছে 5x টাকা। এবার তাহলে একটা জিনিস খেয়াল করো, কমানোর পরে হচ্ছে 3x, 5 টাকা কমানোর পর হয় 3x, তাহলে কমানোর আগে কত ছিল? 5 টাকা অবশ্যই বেশি ছিল,
তার মানে কমানোর আগে ছিল ফ্রেন্ডস 3x প্লাস 5 টাকা। ওয়াই এর ক্ষেত্রেও সেম, 10 টাকা কমানোর পর হয় 4x, তার মানে আগে 10 টাকা বেশি ছিল, তার মানে 4x প্লাস 10। জেড এর ক্ষেত্রেও ফ্রেন্ডস সেম, জেড এর থেকে 15 টাকা কমানো হয়, কমানোর পরে হয় 5x, তার মানে কমানোর আগে 15 টাকা নিশ্চয়ই বেশি ছিল, তার মানে কমানোর আগে ছিল ফ্রেন্ডস 5x প্লাস 15। এতদূর আশা করি ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে এক্স এর টাকা, এটা ওয়াই এর, এটা জেড এর। তিনটে টাকা যদি ফ্রেন্ডস যোগ করে দিই, 3x প্লাস 5 প্লাস ওয়াই এর হচ্ছে 4x প্লাস 10 প্লাস জেড এর হচ্ছে 5x প্লাস 15। তিনজনের টাকা যোগ করলে টোটাল টাকা পাওয়া যাবে। প্রশ্নে টোটাল টাকা কত দেওয়া আছে ফ্রেন্ডস? 2430। ওকে, বাদিকেরটাও হচ্ছে টোটাল টাকার পরিমাণ, আর ডান দিকেরটাও হচ্ছে টোটাল টাকার পরিমাণ, দুটো সেম জিনিস, তাহলে অবশ্যই কি হবে? সমান হবে। এখানে সলভ যদি করি, এক্স গুলো যোগ করলে কত হবে? 3 4 এ 7, 7 আর 5 এ 12x। এখানে 5 আর 10 এ 15, 15 আর 15 মিলে 30 সমান সমান 2430। তাহলে 12x এর ভ্যালু কত হবে? 30 ওই পারে গেলে মাইনাস হবে, মাইনাস করলে কত হবে? 2400। 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, দুটো শূন্য, তার মানে x এর ভ্যালু হচ্ছে 200। এবার এই x এর ভ্যালু ফ্রেন্ডস, এখানে কার টাকাটা বার করতে বলছি, x কত টাকা পাবে, তাই না? x কত টাকা পায়? 3x প্লাস 5। এটা কিন্তু ফ্রেন্ডস, এটা তো কমানোর পরে, কমানোর আগে, অর্থাৎ পেয়েছিল কত টাকা? 3x প্লাস 5। এখানে যদি x এর ভ্যালু বসাই, 3x প্লাস 5, 3 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 200 প্লাস 5, তাহলে 3 দুগুণে 600 প্লাস 5 অর্থাৎ 605 টাকা। x কত টাকা পাচ্ছে ফ্রেন্ডস? 605 টাকা। এটাই বার করতে বলছে। তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। আজকে এখানে আমরা কি করলাম? ক্র্যাশ কোর্সের অনুপাত সমানুপাতের ক্লাস শেষ করলাম। আগামীকাল থেকে আমরা শুরু করব মিশ্রণ। তো ফ্রেন্ডস ক্লাস একদম মিস করো না, ক্র্যাশ কোর্স চলছে, প্রত্যেক দিন খুব ইম্পর্টেন্ট অঙ্ক করানো হবে। প্রত্যেকটি অঙ্কই সমস্ত রকমের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস আজকে এখানেই ছাড়ছি।